আমার মনে হয় না যে আমি অত বেশি রূপবতী, যেটা রহস্য মানে বলার মতো কিছু আছে আর কি। আমি যেটা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি। যেমন জীবনে এমন কোনো জিনিস আমি খাই না যে জিনিসটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, যে আজকাল তো দেখা যায় যে মেয়েরা অনেক ধরনের নেশার দ্রব্য অথবা সিগারেট বা এসবেও কিন্তু আসক্ত। মানে আমার জীবনে মাথায় আসে না যে এমন কোনো জিনিস আমি জীবনে টাচ করেও দেখবো। তারপরে হচ্ছে যে আহ, যেমন কোলেস্ট্রল জাতীয় কিছু খাওয়া, এই জিনিসটা আমি কিন্তু ছোটবেলা থেকে অ্যাভয়েড করে এসেছি। আমার লাইফস্টাইলটা হেলদি লাইফস্টাইলের, যেটা আমি সবসময় মেনটেন করি। এবং আপনারা জানেন যে 3 বছর আমার মতো মানুষের একটা মহিলা মানুষের কারাগারে থাকা, ইটস নট আ মানে ভেরি ইজি থিং। কিন্তু আমি কারাগারের মতো একটা জায়গাতে কোপ আপ করতে পেরেছি এজন্যই যে আমি সারা জীবনই ভরে উঠতাম, আমি সারা জীবনই রাত্রেবেলা একটা ইতে ঘুমাতে যেতাম। কোনো কোনো সময় আমি খুব বেশি বাহুল্য বা খুব বেশি বিলাসিতা করি না। তো এজন্যে আমি নিজেকে বোধহয় মানিয়ে নিয়ে টিকে থাকতে পেরেছি। আর সৌন্দর্যটা তো শুধু মানে সেটা একটা তো ব্যক্তিত্বের ব্যাপার, এটা ইন্টারনাল ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। হ্যাঁ, কারণ হাজার হাজার লক্ষ মানুষ আছে যারা মানে যাদের পাশে সাবরিনা কিছুই না, কিন্তু সাবরিনা তার স্ট্রাগলের জন্যই সাবরিনা। আমার পরামর্শটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। মানে আমারও এখন একটা অভ্যাস হয়ে গেছে সারাক্ষণ মোবাইল টেপা বা ম্যাকবুকে কিছু করা, কিন্তু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আরেকটা হচ্ছে যে খুব বেশি ভাজা পোড়া বা কোনো মানে যেগুলো ভাজা জিনিসে কিন্তু ফ্যাটটা একটা স্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ওই জিনিসগুলো অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে যে মানে যে কোনো ধরনের স্মোকিং এবং অ্যালকোহল, এই ধরনের নেশার জাতীয় জিনিস থেকে দূরে থাকা। আর বাকি নেশাটা তো ছেড়ে দিলাম, ওটা তো প্রশ্নই ওঠে না, এগুলা থেকে দূরে থাকা। একটু মানে টাইমলি ঘুমানো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, এটা অবশ্য সম্ভব না কারো পক্ষে এখন, স্ট্রেস থেকে দূরে থাকা। কারণ সবাই অল্পতেই প্যারা নেয়। তো আমার মনে হয় যে নিজে প্যারা না নিয়ে অন্যকে প্যারা দিবেন, কিন্তু নিজে প্যারা নেবেন না। হ্যাঁ, তো তাহলে একটু চেহারা চুবি সুন্দর থাকবে। অনেকে হার্বালের কথা বলে যে আসলে হার্বাল নাকি আসলে মেয়েদের জন্য অনেক ভালো বা অনেক পছন্দ করে অনেক মেয়ে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন, যেহেতু আপনি একজন ডক্টর? আসলে যারা ব্যবহার করে করতে পারে, আমি হার্বাল মেডিসিন সম্পর্কে অত কিছু জানি না, তো যেটা জানি না সেটা বলবো না। আর আপনি তো doctor। আমি একটা জিনিস যেটা রেগুলার মেনটেন করি যে ঘুমানোর আগে ময়েশ্চার রাখার জন্য মানে ময়েশ্চারাইজিং কিছু লাগাই, এটা 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 করি। মানে প্রথম প্রথম তো কিছুটা মন খারাপ হতো, মানে কমেন্টগুলো পড়লে মন খারাপ হতো। তা আমি খুঁজতাম যে যে কমেন্টটা করেছে দেখি তো সে সে কেমন ব্যক্তি। পরে দেখি কি বেশিরভাগই আকাশের হাওয়া, বাতাসের ছোঁয়া, তারপরে হচ্ছে নীল আকাশ, এরকম সব আইডি, মানে ফেক আইডি। আমি কখনো দেখিনি যে অথেন্টিক কোনো আইডি থেকে কোনো ধরনের নোংরা কমেন্ট আসতে। দেখবেন যে বেশিরভাগ, এবং সেই সব আইডির মধ্যে কারো ছবি নাই, নিজেদের ছবি তো প্রশ্ন করে, কারো কোনো আত্মীয় স্বজনের ছবি নাই, এই ধরনেরই হাওয়া বাতাস টাইপের ছবি। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে যারা সমালোচনা করেন তারা কিন্তু একটা খুব ভালো কাজ করেন। দেখেন, তারা মানে কি মানে আমার কোনো ত্রুটি দেখলে আমাকে ধরিয়ে দেন যে উনি এভাবে কথা বলেন কেন, উনি এভাবে হাঁটেন কেন, উনি এভাবে সাজেন কেন, উনি এই কালার লিপস্টিক দেন কেন। তাহলে ওটা শুনে শুনে আমি আবার নিজেকে একটু আপগ্রেডেড করতে পারি। তো আমি মনে করি যে আজকালকার দিনে মানুষ যেখানে নিজের অসুস্থ বাবা মাকে সময় দিতে পারে না, সেখানে তারা আমাকে সময় দিয়ে আমাকে আমার খুঁটিয়ে আমাকে দেখে। যেমন একজন কমেন্ট করেছেন উনি এভাবে দাঁড়ান কেন। আমি ভাবতেছি যে আমি যে কিভাবে নিজে দাঁড়াই ওটা দেখারই তো সময় আমার নাই, কিন্তু ওনার সময় আছে। তো আমি বলবো যে আমি এই জন্য সমালোচকদের কাছে কৃতজ্ঞ, তাদের সমালোচনা প্রতি পদে আমাকে আপগ্রেড হতে সাহায্য করে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমিও এটা, আপনি যে কথাটা বললেন সেই কথাটা কিন্তু আমিও প্রথমে ভেবেছিলাম আমি কারাগার থেকে বের হওয়ার সময়। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি বের হওয়ার পরে আমার আগের পেশেন্টটাই খুঁজে বার করে আমাকে চেম্বারে বসেন, ম্যাডাম চেম্বারে বসবেন, কোথায় বসবেন, কোথায় মানে কবে থেকে বসবেন, ওনারাই কিন্তু আমাকে উৎসাহিত করেছে। আর আমি কিন্তু কোনো রোগীর কোনো ক্ষতি করে যে আমি একটা রুগীর ভুল চিকিৎসা মানে বা কোনো অপচিকিৎসা করে কিন্তু আমার মামলাটা তা না। আমার মামলাটা একটা প্রতারণা মামলা, যেটা হচ্ছে গিয়ে
মানে আমার স্বামীর অর্গানাইজেশনের বলা হচ্ছিল যে আমি নাকি ওই ইসের চেয়ারম্যান। আমার বিরুদ্ধে তো এইটুকুই ছিল, অপবাদ ছিল। হ্যাঁ, কিন্তু কোনো রোগীর কোনো ক্ষতি করা, যে ওই ওনার অপচিকিৎসা এই রোগীটা খারাপ হয়েছে, যেখানে আমাকে নিয়ে যখন এত নেতিবাচক প্রচারণা হয়েছে, তখনও কিন্তু কোনো রোগী এসে বলেনি সাবরিনার কাছ থেকে আমরা ভালো চিকিৎসা পাইনি। একটা মানুষকে নিয়ে যখন নেতিবাচক প্রচারণা শুরু হয় তখন কিন্তু অনেক ধরনের কথা আসে, সত্য মিথ্যা। তখনও একটা রুগীও এসে বলেনি যে সাবরিনা আমার অপারেশনটা সুন্দর করে নাই, বা সাবরিনা আমাকে ওইখান থেকে সবসময় পরীক্ষা করাতো, উনি ওখান থেকে কমিশন পেতো তাই ওখান থেকে পড়ে, এরকমও কিন্তু কেউ বলেনি। তো আমি মনে করি যে ট্রিটমেন্ট রিলেটেড কোনো কারণে কিন্তু আমি কারাগারে যাইনি। আমার পেশেন্টরা এটা করে। তবে হ্যাঁ, একটা জিনিস, যে পেশেন্টরা মনে করে যে আমি এখন খুবই বিজি, আর তারা আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারে না, চেম্বারে যোগাযোগ করে করে। তো এটা একটা। কিন্তু এছাড়া আমি আল্লাহর রহমতে তাদের কাছ থেকে কখনো কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি। আর শুধু রুগী কেন, আমি এখনও যেখানে যাই মানুষ এসে আমার সাথে ছবি তোলে বা দোয়া করে যায়। মানে এ পর্যন্ত আল্লাহর রহমতে কখনো কেউ বলেনি যে উনি ভালো না। আসলে ধারণা মানে কি, আমি তো কার্ডিয়াক সার্জন। সাধারণত করোনারি আর্টারি ডিজিজ নিয়ে মানে একটা পুরুষরা কিন্তু যে কোনো বয়সে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু 20 বছর বয়সী পুরুষেরও বাইপাস সার্জারি করেছি। নারীরা করোনারি আর্টারি ডিজিজে সাধারণত মেনোপজের পরে আক্রান্ত হয়। তো সেই হিসাবেই বোধহয় পুরুষ পেশেন্ট বেশি আসে। তবে হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট শুধু দেখতেও আসে, এরকমও যে না তা না যে শুধু দেখতে এসেছি ভিজিট দিয়ে, এরকমও পেশেন্ট আছে। অনেকে তাদের বাচ্চা নিয়ে আসে। এটা আসলে